গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি গিন্নি? আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো দেখিনি। বাইরে যা রোদ আর গরম, পানির তৃষ্ণায় কলিজা ফেটে যায় যায় অবস্থা। এই নাও পানি। বলি, সাথে করে এক কলস পানি মাঠে নিয়ে গেলেও তো পারো। সব সময় কি আর পানি পান করতে বাসায় আসতে পারো শুনি? তা কাজ কত দূর হলো গো? বাড়িতে তো চাল ডাল কিচ্ছুটি নেই। তার উপর মেয়ে খবর দিয়েছে মেয়ে জামাইও নাকি আসতেছে গো। মেয়ে জামাইকে কি খেতে দেব গো? আজ রোদ গরমের জন্য কাজ তেমন এগোতে পারিনি গো। তবে জমিদার যে টাকা দেবে তা দিয়ে কোনো মতে চাল ডাল আনা যাবে ক্ষণ। কিন্তু নতুন জামাইকে কি আর চাল ডাল দিয়ে খেতে যাওয়া যায় গো? আমিও তো তাই ভাবছি। 1 মাসও হয়নি মেয়েকে বিয়ে দিয়েছি। বিয়ের পর এই প্রথম মেয়ে ও জামাই বাড়িতে আসবে, ঘরেও কিচ্ছুটি নেই। কি যে করি। জামাই আমাদের যে সে জামাই নয় গো। শহরে জামাইয়ের অনেক বড় একটা ব্যবসা রয়েছে। মাছ মাংস ছাড়া জামাই আমাদের ভাত খায় না। সে জামাইকে কি শুধু ডাল ভাত দেওয়া যায় গো গিন্নি? এমন পোড়া কপাল আমাদের, জামাইয়ের পাতে ভাত দেবার মতো আর্থিক অবস্থা বিধাতার আমাদের দেয়নি গো। কি যে করি। আমি এখন আসি গিন্নি। জমিদারের কাজ শেষ করে দিয়ে ফেরার সময় জমিদারের থেকে কিছু টাকা অগ্রিম চেয়ে নেবক্ষণ। তুমি এত ভেবো না তো, বিধাতা আছে, তিনি ঠিক কিছু একটা ব্যবস্থা করবেন। কিন্তু জমিদার তোমাকে অগ্রিম টাকা দেবে? তাছাড়া সামনে তো ঈদ, ঈদের বাজার বলেও তো কিছু একটা রয়েছে। এখন অগ্রিম টাকা নিলে সামনে আবার ঈদের বাজার করবে কি দিয়ে গো? সে পরে দেখা যাবে, এখন তো আগে জামাই পার করি। ঈদের বাজার পরে দেখা যাবে। ঠিক আছে, তুমি যাও, তবে তাড়াতাড়ি ফিরো, মেয়ে জামাই চলে এলো বলে। তুমি কিচ্ছুটি চিন্তা করো না, আমি ফেরার সময় বাজার নিয়ে ফিরবো। আগে বাবু, নামুন। গাড়ি আর সামনে যাইব না, এইখানে নামতে হইব গা। সামনে যাবে না মানে? এখনো তো প্রায় 2 কিলো রাস্তা, কিভাবে যাব শুনি? জঙ্গলের পথ ধইরা হাইটা যান বাবু, এই ধরেন মিনিট 20 সময় লাগবার পারে। আপনাকে তো আমি আগেই বললাম শিমুলতলি গ্রামে যাব। আপনি শিমুলতলি গ্রামে যেতে পারবেন না সেটা আগে বললেই হতো, আমি অন্য গাড়ি করে আসতাম। আগে বাবু, যে গাড়িতে করে আসুন না কেন, সব গাড়ির শেষ এইখানেই। আপনার এইখানেই নামাইয়া দিব। চিকন সরু রাস্তা কিনা, এই রাস্তায় গাড়ি আর ঢুকে না বাবু। হ্যাঁ গো, উনি একদম ঠিক বলেছেন গো। সামনে আর গাড়ি চলে না, তবে আমরা জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা ধরে হেঁটে গেলে বেশি সময় লাগবে না। আমি শহর থেকে এসেছি, এতটা পথ হেঁটে যাওয়া আমার পক্ষে সম্ভব না। দেখো অন্য কোনো উপায় আছে কিনা। না গো, আর কোনো উপায় নেই। এই তো সামান্য পথ, চলো না গো। দুজন মিলে গল্প করতে করতে হেঁটে গেলে দেখবে আর বেশি সময় লাগবে না। তারপর দুজনে জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে। আগে জমিদার বাবু, আমাকে এবারের মতো অগ্রিম টাকা দেন দয়া করে। আমি কথা দিচ্ছি, ঈদের আগে আমি আপনার কাজ বেশি বেশি করে করব, আর আপনার পাওনা টাকা সব শোধ করে দেব। মেয়ের বিয়ের সময় যে টাকা তুই নিয়েছিস সেগুলোই তো এখনো শোধ দিতে পারিসনি। আজ আবার আসছিস টাকা অগ্রিম নিতে। কয়দিন পর আবার আসবি ঈদের বাজারের জন্য টাকা নিতে। তোদের গরিবদের এই একটা সমস্যা, তোদের অল্প উপকারে মন ভরে না। বাবু, আপনার দুটো পায়ে পড়ি, আমাকে ফিরিয়ে দেবেন না বাবু। বাড়িতে নতুন মেয়ে জামাই আসতেছে, নতুন জামাইকে কি খেতে দেব? কোনো উপায় না পেয়ে আপনার কাছে এসেছি, দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না বাবু। শোনাই, এই শোনাই, ওকে ওর আজকের পারিশ্রমিক দিয়ে এখান থেকে বিদায় কর। আর ওকে ভালোভাবে বলে দে ও যেন কাল থেকে আমার কাজ করতে না আসে, অন্য কোথাও কাজ খোঁজে নেই যেন।
আমাকে দয়া করে কাজ থেকে বের করে দেবেন না বাবু। সামনে ঈদ, ঈদের বাজার বলতে কিছু রয়েছে। আমি কাজ করতে না পারলে ঈদের বাজার করব কি করে? সে তুই কিভাবে ঈদের বাজার করবি এটা আমরা কি জানি। এই নে তোর আজকের পারিশ্রমিক, তুই এখান থেকে চলে যা। আর জমিদার মশাই কি বলে গেল সেটা মনে আছে তো? কাল থেকে আর আসবি না কাজ করতে, কেমন? ও ভাই, ভাই আমার সাথে এমনটা করবেন না ভাই। দয়া করে আমাকে কাজ থেকে বের করে দেবেন না। এই আমি কথা দিলুম, আমি আর কোনো দিন অগ্রিম টাকা চাইবো না। আপনি দয়া করে জমিদার বাবুকে বুঝিয়ে বলুন। আপনি বললে তিনি ঠিক শুনবেন। তুই আজকের মতো এখান থেকে যা। জমিদার মশাই ভারী রেগে আছে, তার মাথা ঠান্ডা হোক, আমি তাকে বুঝিয়ে বলবক্ষণ। এখন যা। আর কত দূর শুনি? আমি আর হাঁটতে পারছি না। সেই কখন থেকে হাঁটতেছি। কোন দুঃখে যে আমি তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম। তোমাকে বিয়ে করেছি বলে আজ আমার এই দশা। এভাবে বলছো কেন? এই তো আর একটু, ওই তো বাড়ি দেখা যাচ্ছে। আর একটু হলেই পৌঁছে যাব। তুমি মাথা ঠান্ডা করো গো। তুমি দয়া করে বাড়িতে গিয়ে মা বাবার সামনে মেজাজ দেখিও না, তারা মনে মনে অনেক কষ্ট পাবে। হে, মেজাজ দেখাবো না তো ছাই। আমার জীবনের সবচেয়ে বড় ভুল তোমাকে বিয়ে করা। অপেক্ষার প্রহর শেষ করে খানিকটা পথ হেঁটে পাড়ি দিয়ে এবার রিফাত ও জোনাকি তাদের গন্তব্যে পৌঁছে যায়। মা, মা, কোথায় তুমি মা? বাইরে এসো। এই দেখো আমরা চলে এসেছি মা। তোরা এসেছিস মা? পথে তোদের কোনো অসুবিধে হয়নি তো? বাবা জীবন, আমি তো ভাবতে পারছি না তুমি আমাদের বাড়িতে এসেছো। পথে কোনো সমস্যা হয়নি তো বাবা জীবন? ওসব কথা পরে হবে, আমাকে আগে বসতে দিন। কতটা পথ হেঁটে আসতে হয়েছে। আমি যদি জানতাম এতটা পথ হাঁটতে হবে, তাহলে আমি কখনোই আপনাদের বাড়িতে আসতাম না। কি রে জোনাকি, তুই জামাই বাবাকে নিয়ে এতটা পথ হেঁটে নিয়ে এসেছিস? আমাদের খবর দিলেই তো হতো, তোর বাবা সাইকেল নিয়ে গিয়ে জামাইকে নিয়ে আসতো। ভাবলাম এই তো 2 কিলো রাস্তা, শুধু শুধু বাবাকে কেন কষ্ট দিতে যাব। তোকে নিয়ে আর পারি না বাপু, বুদ্ধি শুদ্ধি সব গিয়েছে নাকি? আমার এমনিতেও আপনাদের বাড়িতে আসার কোনো ইচ্ছা ছিল না। শুধুমাত্র সামনে ঈদ, ঈদের বাজার এখনো আমাদের বাড়িতে পাঠাননি কেন সেটাই জানতে এসেছি। জামাইয়ের মুখে ঈদের বাজারের কথা শুনে রতন ও শেফালির যেন পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। আগে বাবা জীবন, ঈদের বাজার তো এখনো করা হয়নি। ভেবেছিলুম আর কয়েকদিন পরে ঈদের বাজার করে নিয়ে যাব। আমার অন্য ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে 15 দিন আগে ঈদের বাজার চলে এসেছে। আমার শ্বশুর বাড়ি থেকে এখনো আমার বাড়িতে ঈদের বাজার যায়নি। সবাই তো বলা বলি করছিল গরিব শ্বশুর বাড়ি ঈদের বাজার দেবে না। জামাই বাবা, তোমরা অনেকটা পথ এসেছো কিনা? এখন হাত মুখ ধুয়ে চারটি খেয়ে নাও, তারপর ঈদের বাজার নিয়ে কথা হবে ক্ষণে। আর একটু ভাত দেবো জামাই বাবা? না না, কষ্ট করে আর ভাত দিতে হবে না, এগুলোই খেতে পারছি না। আপনার মেয়েকে জিজ্ঞেস করুন বিয়ের পর কখনো এরকম খাবার আমাদের বাড়িতে রান্না হয়েছে কিনা, তাহলে বুঝবেন। নতুন জামাইয়ের মুখে এরকম কথা শুনে শেফালি ও রতনের মুখ গুমড়ো হয়ে যায়। আগে বাবা জীবন, তুমি তো জানোই আমরা অনেক গরিব। পান্তা আনতে নুন ফুরোয় অবস্থা। আমরা তোমাকে ঠিক মতো খাওয়াতে পারছি না, জামাই আদর করতে পারছি না। তুমি দয়া করে রাগ করো না। আমি যদি জানতাম আপনারা এতটাই গরিব, তাহলে আমি কখনোই আপনাদের মেয়েকে বিয়ে করতাম না। এখন যেটা কপালে ছিল সেটা তো আর খণ্ডাবার নয়। দয়া করে চুপ করো। তুমি এমন কিছু বলো না যাতে করে মা বাবা কষ্ট পায়। বাবা, তুমি কাল সকালে আমাদের জন্য ঈদের বাজার করে নিয়ে এসো। আমরা কাল সকালেই ঈদের বাজার নিয়ে এখান থেকে চলে যাব। তোমার জামাইয়ের শহরে অনেক কাজ আছে কি না? এই তো আসলি বটে, এখনই যাওয়ার জন্য এত তাড়াহুড়া কেন? এতদিন পর এসেছিস, 2 দিন থাকবি তারপরে যাওয়া।
রতন, এই রতন, বাড়িতে আছিস নাকি? রতন, বাইরে আয় তো একবার। সালাম জমিদার বাবু। এ কি, এত সকালে আপনি আমাদের বাড়িতে এসেছেন বাবু? আমাকে খবর দিলেই তো আমি চলে যেতাম। কষ্ট করে আপনি আসতে গেলেন কেন? কালকের ব্যবহারের জন্য আমি দুঃখিত, আমাকে পারলে ক্ষমা করে দিস। এই নে রতন, এখানে 30,000 টাকা রয়েছে। আমি তো কিছুই বুঝতে পারছি না বাবু, আর এতগুলো টাকা আমাকে কেন দিচ্ছেন? তোর বাড়িতে তো নতুন মেয়ে জামাই এসেছে, নতুন জামাইকে ভালো মন্দ বাজার করে খাওয়াবি। আর কয়দিন পরেই তো ঈদ, মেয়ের শ্বশুর বাড়িতে ঈদের বাজার পাঠাতে হবে তো। কিন্তু বাবু, এতগুলো টাকা আমি কতদিনে শোধ করব? নিয়ে যান বাবু, আপনি আপনার টাকা নিয়ে যান। আরে রতন, তুই এই টাকা রেখে দে, আর এই টাকা আমাকে আর ফেরত দিতে হবে না। গ্রামের জমিদার হয়ে গ্রামের গরিব দুঃখীদের সাহায্য করা আমার কর্তব্য। বিধাতা আপনার মঙ্গল করুক বাবু। আর দেরি করিস না, যা যা রতন, বাজারে যা। মেয়ের শ্বশুর বাড়ির জন্য ঈদের বাজার করে নিয়ে আয়, সাথে তোদের জন্য ঈদের বাজার করে নিয়ে আয়। আর কাল থেকে কাজে চলে আসিস কিন্তু। সত্যি বাবু, আপনি মহান। জয় জমিদার বাবুর জয়। আজ আপনার জন্য মেয়ে জামাইয়ের কাছে মান থাকলো বাবু। আমি তো সারা রাত চিন্তায় ঘুমোতে পারিনি, কিভাবে নতুন জামাইকে ভালো মন্দ বাজার করে খাওয়াবো, কিভাবে ঈদের বাজার করব পাঠাবো। আপনি আমার মান রাখলেন বাবু। জমিদার ও রতনের কথোপকথন রিফাত দরজার আড়াল থেকে দাঁড়িয়ে সবটা শোনে। ইস, আমি এতটাই খারাপ, লোভে পড়ে ওনাদের অনেক অপমান করেছি। কখনো ভেবে দেখিনি ওনারা তো গরিব, ওনারা কিভাবে এত টাকার ঈদের বাজার আমাদের বাড়িতে পাঠাবেন, কিভাবে আমাদের সকল চাহিদা মেটাবেন। আমি তো তাদের ছেলের মতন, বরং আমার উচিত সবসময় তাদের পাশে দাঁড়ানো। তারপর রিফাত রতনের কাছে আসে। এ কি বাবা জীবন, এত সকাল সকাল উঠেছো কেন? তোমার কোনো সমস্যা হচ্ছে কি? আমাকে ক্ষমা করে দিন বাবা, আমি আপনাদের অনেক কথা শুনেছি, কথায় কথায় আপনাদের অপমান অপদস্থ করেছি। এ কি বলছো বাবা জীবন, এভাবে বলতে নেই। চলুন বাবা, হাটে যাই। আজ আমি সব বাজার করে আনবো, সাথে আপনাদের ঈদের বাজার করে দেব। আর কিছু বাজার আমাদের বাড়িতে নিয়ে যাব, সবাই ভাববে আপনাদের বাড়ি থেকে ঈদের বাজার করে দিয়েছেন। রতন ও রিফাত অনেক বড় বাজারের ঝাঁকা মাথায় করে নিয়ে আসে। জোনাকি, এই জোনাকি, বাহিরে এসো তাড়াতাড়ি, এসে দেখো কত কি বাজার করে নিয়ে এসেছি। জোনাকি ও শেফালি বাহিরে এসে বাজার দেখে অবাক হয়ে যায়। এত বাজার করেছো কেন? বাহারে, বিয়ের পরে এই প্রথম শ্বশুর বাড়িতে এসেছি, তো কি বাজার করব না? তাছাড়া ঈদের বাজারও তো আছে এখানে। আমি তো আমার চোখকেই বিশ্বাস করতে পারছি না, এত সব বাজার তুমি করেছো? কেন, আমি তোমার বাবা মার জন্য বাজার করতে পারি না বুঝি? তারা কি আমার বাবা মা না? সে যাই হোক, ওগুলো ধরে নামতে সাহায্য করো আমাকে, আর কষিয়ে রান্না করো কেমন? আমরা কিন্তু আরো 2 দিন এখানে থাকছি। রিফাতের এরকম অদ্ভুত ব্যবহার দেখে সবাই অবাক হয়ে যায় এবং খুশিও হয় বটে। আর রতন ও শেফালির তো আনন্দে চোখে পানি চলে আসে। তারপর সবাই হাসিতে খুশিতে দিন কাটাতে থাকে। আর এখানেই শেষ হয় আজকের গল্প। গল্পটা থেকে আমরা এটাই শিখলাম, আপনি যত বড় ধনী লোক হন না কেন, ঈদের আনন্দ, ঈদের বাজার গরিব ধনী সকলের জন্য। তাই আমাদের আশেপাশে থাকা গরিব লোকদের সাথে আমরা ঈদের আনন্দ ভাগ করে নিতে পারি। আসুন আমরা আমাদের আশেপাশে থাকা সকলের প্রতি নজর রাখি, সকলকে অল্প স্বল্প টাকা পয়সা দিয়ে ঈদের বাজার করতে সহযোগিতা করি এবং সকলের সাথে ঈদের আনন্দে মেতে উঠি। ধন্যবাদ।